সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করব মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর দ্বিতীয় পর্ব। শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর দ্বিতীয় পর্ব। সুব্বাকে পাওয়ার পেছনে একটা বিশেষ ঘটনা আছে। নেপালের কাঠমান্ডুতে যে হোটেলে প্রণবেশ আর আমি উঠেছিলাম, সে হোটেলটি একেবারে শহরের মধ্যে। হোটেলে বেশ কয়েকজন অল্প বয়সী ছোকরাও কাজ করত। আমাদের যে দেখাশোনা করতো সে নেপালি হলেও বাংলা বুঝতো আর মোটামুটি বলতেও পারত। সে বলতো এখানে বাঙালি বাবুরাই বেশি বেড়াতে আসে, তাদের সঙ্গে কথা বলতে বলতে বাংলা শিখে গেছি। ওর নাম জং বাহাদুর। ও বাংলা জানায়, খুব সহজেই ওর সঙ্গে আলাপ জমিয়ে নিলাম। শুনে কষ্ট হলো, ওদের মতো যারা হোটেলে কাজ করে তারা খুবই গরিব, তাই অল্প বয়সী ছেলেরাও কাজের খোঁজে ইন্ডিয়ায় চলে যায়। শিলিগুড়ি, কলকাতা তাদের লক্ষ্য। আমার তখনই মনে হলো আমার বাসার জন্যে ওই রকম একটা কাজের ছেলের দরকার। কলকাতায় তো চট করে কাজের ছেলে পাওয়া যায় না। তাই জং বাহাদুরকে বলেছিলাম, তোমার মতো একটা ছেলে পেলে আমিও নিয়ে যাই। জং বাহাদুর বলেছিল, দেখব। তারপর ওকে জিজ্ঞেস করেছিলাম কাঠমান্ডুতে দেখবার কি আছে। ও এক নিঃশ্বাসে অনেকগুলো জায়গার নাম করে গেল। বুড়ো নীলকণ্ঠ, স্বয়ম্ভু মন্দির, দক্ষিণাকালী বাড়ি, গর্জেশ্বরী মন্দির, দেবী কুমারী বা জীবন্ত দেবী, আর পশুপতিনাথ তো আছেনই। জিজ্ঞেস করেছিলাম এখানে উৎসব কি হয়। ও চটপট উত্তর দিয়েছিল, ত্রিবেণী মেলা, শ্রীপঞ্চমী, মাঘী পূর্ণিমা, মহাশিবরাত্রি, হোলি, নববর্ষ। বাধা দিয়ে বলেছিলাম, তা তো বুঝলাম, কিন্তু এখন কোনো উৎসব হয় কি? হয় বই কি, খুব উৎসাহের সঙ্গে উত্তর দিয়েছিল, নাগপঞ্চমী, ঘণ্টাকর্ণ। জিজ্ঞেস করেছিলাম, ঘণ্টাকর্ণ কি? ও হঠাৎ চোখ বুজিয়ে দুহাত জোর করে কারো উদ্দেশ্যে যেন নমস্কার করল। তারপর যা বলল তার মানে হলো, ওই পুজোটা হচ্ছে দানব আর অশুভ আত্মাদের সন্তুষ্ট করার জন্যে। এই জুলাই আগস্ট মাসে নেপালের পাহাড়ে পাহাড়ে অশুভ শক্তিরা ঘুরে বেড়ায় দানবের মূর্তি ধরে। তাদের সামনে পড়লে মানুষ, জীবজন্তু কারো রক্ষা নেই, তাদের আটকাবার ক্ষমতাও কারো নেই। তাই সেই দানব দেবতাদের পুজো দিয়ে সন্তুষ্ট করে সসম্মানে বিদেয় করার চেষ্টা। এই জন্যেই ঘণ্টাকর্ণ পুজো। এইসব অশুভ আত্মা, দানব দেবতার কথা শুনে ঘণ্টাকর্ণ পুজো দেখবার খুব ইচ্ছে হলো আমাদের। ওকে বলাতে ও খুব উৎসাহ করে কোথা দিয়ে কেমন করে যেতে হবে তার হদিশ বলে দিল। শেষে গলার স্বর নিচু করে বলল, এখানে যাবেন যান, কিন্তু কেউ বললেও যেন ওই দক্ষিণের ওই উঁচু পাহাড়টার নিচে যাবেন না। জিজ্ঞেস করলাম, কেন, ওখানে কি আছে? ও একটু চুপ করে থেকে বললে, ওই পাহাড়ের নিচে একটা নদী আছে, সেই নদীর ধারে একটা গুহায় ঘণ্টাকর্ণের এক ভয়ঙ্কর মূর্তি আছে। ওখানেও ঘণ্টাকর্ণের পুজো হয়, কিন্তু সে পুজো খুব গোপন, বাইরের লোক তো দূরের কথা, সব নেপালিরা ওখানে যেতে পারে না, গেলে আর তাদের ফেরা হয় না। প্রণবেশ ব্যাপারটা আমাকে বুঝিয়ে বললে যে আমাদের দেশে যেমন নির্জন জায়গায় তান্ত্রিক কাপালিকরা গোপনে কালী পুজো করে, এও সেই রকম। তান্ত্রিক কাপালিকরা যেমন ভয়ঙ্কর প্রকৃতির লোক হয়, এরাও সম্ভবত সেই রকম। যাই হোক, দিন তিনেক পর জং বাহাদুরই একটা জিপের ব্যবস্থা করে দিল। ড্রাইভার আমাদের কাছাকাছি 2-3 জায়গায় ঘণ্টাকর্ণ পুজো দেখিয়ে আনবে। বেটে খাটো ফর্সা ধবধবে নেপালি ড্রাইভার, ঠিক যেন একটা মেশিন, চমৎকার ড্রাইভ করে নিয়ে গেল পাহাড়ি রাস্তা দিয়ে। 2 জায়গায় ঘণ্টাকর্ণ পুজো দেখলাম। পাহাড়ের নিচে খানিকটা সমতল জায়গায় বেশ লোকের ভিড়। সেখানে মাদলের মতো একরকম বাজনা বাজছে দ্রিম দ্রিম করে। সারা গায়ে কালো কাপড় জড়িয়ে মুখে ভয়ঙ্কর একটা মুখোশ এঁটে একটা মূর্তি তেড়ে তেড়ে যাচ্ছে, আর একজন পুরোহিতের মতো লোক ফুল ছুঁড়ে ছুঁড়ে তাকে মারছে। জানলাম এই রকম করেই নাকি পুজোর মধ্যে দিয়ে অশুভ শক্তির দানবকে তাড়ানো হয়। ঘণ্টাকর্ণের নকল ভয়ঙ্কর মূর্তি ছাড়া আর কিছুই তেমন মনে দাগ কাটল না। এবার আমাদের ইচ্ছে করলো সেই পাহাড়ের নিচের নিষিদ্ধ পুজোটা দেখার।
কিন্তু ড্রাইভার রাজি হলো না। ওখানকার কথা তুলতে ভয়ে ওর মুখ শুকিয়ে গেল। ওকে আমরা অনেক করে বোঝালাম যে কোনো রকম ভয় নেই, ভূত প্রেত দানব অশুভ শক্তি যাই থাকুক না কেন, এই রিভলভারের কাছে সব ঠান্ডা হয়ে যাবে বলে কোটের পকেট থেকে রিভলভার বের করে দেখালাম। তাছাড়া আমরা যে দুজনেই কলকাতা পুলিশের অফিসার তাও জানিয়ে দিলাম। তাতেও ও যখন ইতস্তত করছিল তখন একটা 50 টাকার নোট ওর কোটের পকেটের মধ্যে গুঁজে দিলাম। আমাদের 50 টাকা মানে নেপালির 85 টাকা। এবার কাজ হলো। গরিব মানুষ ওরা, টাকা পেলে জমের দুয়ারে পর্যন্ত যেতে পারে। অগত্যা বিমর্ষ মনে ও গাড়িতে স্টার্ট দিল। গাড়িতে একটা কালী ঠাকুরের ছবি ছিল। ড্রাইভার সেই ছবিতে বারবার মাথা টেকালো, তারপর গাড়ি চালাতে লাগলো। চারিদিকে জঙ্গল ভরা পাহাড়, তারই মধ্য দিয়ে খুব সাবধানে জিপটা চালিয়ে নিয়ে চলল ড্রাইভার। কখনো অনেক উঁচুতে উঠছে, কখনো নিচে নামছে। প্রায় ঘন্টাখানেক যাবার পর আমরা একটা ফাঁকা জায়গায় এসে পড়লাম। ডান দিকে আমাদের পশ্চিমবঙ্গের মতোই সবুজ ধান ক্ষেত, বাঁ দিকে যে সরু নদীটা ঝিরঝির করে বয়ে যাচ্ছে। ড্রাইভারের কাছ থেকে নাম জেনে নিলাম বিষ্ণুমতী নদী। ড্রাইভার সেই নদীর উদ্দেশ্যে নমস্কার করলো। আবার সামনে পাহাড়, পাহাড়ের পর পাহাড়, পাইন গাছে ঢাকা। হঠাৎ ড্রাইভার জোরে একটা ব্রেক কষলো। আমরা ঝাঁকানি খেয়ে চমকে উঠলাম। কি হলো? অমন শক্ত সমর্থ ড্রাইভার ভয়ে সিটিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বিল্লি। বিল্লি? বেড়াল? তাই একটা বেড়াল দেখে এত ভয় পাবার কি আছে? দেখলাম বন বেড়ালের মতো একটা মস্ত কালো বেড়াল পথের মাঝখানে দাঁড়িয়ে জ্বলন্ত দৃষ্টিতে জিপের দিকে তাকিয়ে আছে। মনে পড়ল এদেশের সংস্কারের কথা। নেপালে কোথাও বেড়াল দেখা যায় না। এদেশে কেউ বেড়াল পছন্দ করে না। তাদের মতে বেড়ালের চেয়ে কুকুর ভালো। বেড়াল কোনো উপকার করে না, বরঞ্চ ক্ষতি করে। সিদ্ধিদাতা গণেশের বাহন যে ছুচন্দ্র মানে ইঁদুর, তাদের বেড়াল হত্যা করে। কাজেই বেড়াল গৃহস্থের অকল্যাণ করে। আর যদি কালো বেড়াল হয় তাহলে তো রক্ষেই নেই, কেননা এদের বিশ্বাস কালো বেড়াল অশুভ আত্মার ছদ্মরূপ। যাই হোক, প্রণবেশ গাড়ি থেকে নেমে বেড়ালটাকে তাড়িয়ে দিল। বেড়ালটা ফ্যাঁস করে কামড়াতে এসেছিল, কিন্তু দ্বিতীয়বার তাড়া খেয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। অনিচ্ছুক ড্রাইভার আবার গাড়ি চালাতে লাগলো। গাড়ি চলছে ধীরে ধীরে পাহাড়ের ওপর ঘুরে ঘুরে। কিছুক্ষণ চলার পর গাড়ি নামতে লাগলো। নিচের দিকে তাকালে মাথা ঘুরে যায়। কুয়াশায় ঢাকা পড়ে গেছে পথ। খুব সাবধানে গাড়ি চালাচ্ছে ড্রাইভার। পাশেই গর্ত, স্টিয়ারিং একটু এদিক ওদিক হলেই আর রক্ষে নেই। গাড়িটা ডান দিকে আরও সরু পথ বেয়ে চলল। পাহাড়ের গায়ে অজস্র সল্লা, চিলনি, মহুয়া আর বাজ গাছের জটলা। প্রায় 1.5 ঘন্টা যাবার পর এক জায়গায় সরু রাস্তাটা 3 দিকে চলে গেছে। হঠাৎ ড্রাইভার সেখানে ব্রেক কষল। আমরা কিছু বুঝে উঠবার আগেই দেখি রাস্তার দিকে তাকিয়ে ড্রাইভার প্রণাম করছে। কাকে প্রণাম করছে? মুখ বাড়িয়ে দেখি ঠিক মোড়ের মাথায় একটা মস্ত বড় খুঁটের ওপর লাল এক টুকরো ন্যাকড়া। এদেশের ওরকম হলদে রঙের জায়ে আর জবার মতো লাল লাল গোলাপ ফুল, সরু সরু ডাল শুদ্ধ পাতা। ড্রাইভার সেইগুলোর উদ্দেশ্যেই প্রণাম করছে। ড্রাইভারকে জিজ্ঞেস করে যেটুকু বুঝতে পারা গেল তা হচ্ছে এগুলো আমাদের দেশে তুক করার মতো। আজকাল অবশ্য তুকতাক বড় একটা দেখা যায় না, কিন্তু ছোটবেলায় আমরা গ্রামে দেখেছি। রাস্তার মোড়ে এরকম মন্ত্রপুত তুক সাজিয়ে রেখে দিত এক শ্রেণীর হিংস্র স্বভাবের মানুষ, লোকের চরম ক্ষতি করার জন্যে। এই তুক মারালে সর্বনাশ হয়। এও সেই রকমের তুক। ড্রাইভার জানালো এই তুক করেছে ভয়ঙ্কর স্বভাবের সেই তান্ত্রিক, যে এই বিশেষ ঘণ্টাকর্ণ পুজো করে। রাস্তার মোড়ে তুক সাজিয়ে রেখে লোককে হুঁশিয়ার করে দিচ্ছে, কেউ যদি ভুল করে এতদূর এসে পড়ে তারা যেন আর না এগোয়। কাজেই আমাদের ড্রাইভার আর এগোতে নারাজ। অগত্যা আমরা নেমে পড়লাম। জেনে নিলাম এই পাহাড়টা থেকে 1 কিলোমিটার নেমে গেলেই বিষ্ণুমতী নদী। সেই নদীর তীরেই। ড্রাইভার আর কিছু বলতে চাইল না। আমরা নামতেই ও গাড়ি ঘুরিয়ে নিল, যাতে দরকার হলে স্টার্ট নিতে পারে। এমনও বিপদ হতে পারে যখন গাড়ি ঘোরাবার আর সময় থাকবে না। শুধু তাই নয়, গাড়িটা রাখলো আরও এগিয়ে নিরাপদ দূরত্বে। আমাদের পরিষ্কার বলে দিল বেশি দেরি হলে সে এখানে গাড়ি নিয়ে থাকবে না।
কেননা বেশি দেরি হলে বুঝে নেবে আমরা আর বেঁচে নেই। নিষিদ্ধ পুজো দেখতে যাওয়ার শাস্তি মৃত্যু। কথাটা শুনে আমাদের গা শিউরে উঠল। সত্যি কি সব জেনে শুনে আমরা মৃত্যুর মুখে এগিয়ে চলেছি? যাই হোক, পকেটের ভেতর থেকে রিভলভারটা বের করে মুঠোর মধ্যে ধরে আমরা নামতে লাগলাম। ঢাল পথে আমরা হুড়মুড় করে নেমে চললাম। নিস্তব্ধ পাহাড়ি পথ, দুপাশে যেন পাথরের আকাশচুম্বী খাড়া প্রাচীর। এখানে মরে পড়ে থাকলে কাকপক্ষীতেও টের পাবে না। এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর দ্বিতীয় পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।